সুপ্রিম কোর্টের হিয়ারিং এর প্রসিডিংস শুনিয়ে দেবো, এখন লাইভ স্ট্রিমিং হয়, সবাই দেখতে পারে। সেখানে রাজ্য সরকার বলছে আমরা এই এসএসসি মামলায় যে অ্যাপিল করেছি, আমরা শুধুমাত্র কনসার্ন যে ক্যাবিনেটের এগেনস্টে যেন সিবিআই না হয়, চাকরি নিয়ে তারা কনসার্নডই না। আর এদিকে কুণাল ঘোষ এত বড় বড় কথা বলছে, রাজ্য সরকারের কিছু এসেই যায় না, কার চাকরি থাকলো কার চাকরি থাকলো না। এই দুর্নীতিটা না করতো, আজকে যদি টাকার বিনিময়ে চাকরি না দিত, তাহলে 10,000 কেন, একটা লোকেরও চাকরি যেত না। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো একটা স্পেশাল অর্ডার সুপার কমিটি গঠন করা হলো, যে সুপার কমিটির সমস্ত এই দুর্নীতি করলো এসপি সিনহা থেকে আরম্ভ করে সবাই, সেটাও সেই বাক কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এনসি যত, তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট, আর এসএসসি যত রেকমেন্ডেশন করেছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট। এই যে এই দুটো ইল্লিগালিটি, এই ইল্লিগালিটি এসএসসি কেন দেয়নি জানেন? কারণ এই ইল্লিগালিটির বেসিসে কারা চাকরি পেয়েছে সেইটা আইডেন্টিফাই করতে পারছে না। ভ্যাকেন্সি ধরুন 100টা, চাকরি পেয়েছে 150 জন, এই এক্সট্রা 50 জন কারা, এসএসসি সেটা আইডেন্টিফাই। এসএসসির তথ্য আপনি দেখেন, এসএসসি বলছে হয়তো 5,000, বোর্ড বলছে 4,000, কিন্তু আমরা আপাতত বলেছি এর চেয়েও অনেক ইল্লিগালিটি আছে। আপাতত এইটা প্রমাণ করার জন্য আমরা সুপ্রিম কোর্টে একটা হিসেব দিচ্ছি, অ্যাপ্রক্স 10,000, 10,500-এর ওপরে, যেটা টোটাল অ্যাপয়েন্টমেন্টের প্রায় 41%। কিন্তু এটাও কিন্তু ফাইনাল না, এটাও আপনাকে বলে দিচ্ছি, এটা কিন্তু ফাইনাল না। আমরা কোর্টে এটাই দেখাবো যে দেখুন এসএসসির কোনো ইন্টেনশনই নেই যে সেগ্রিগেশন হোক, কারণ তারা চাইছে কিছু লোককে এখনো বাঁচাতে, আর তারা সেগ্রিগেশন করতেই পারছেন। এবং এটা প্রমাণিত, কিছুদিন আগে আমারই একজন চেনাশোনা এক ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নাকি একটা বক্তব্য দিয়েছে, তার সত্যতা আমি যাচাই করিনি, একটি পেপারে নাকি বেরিয়েছে, সেই ক্লিপিংস আমার কাছে আছে, যে যারা জেনুইন বলে ক্লেম করছে তারা আদৌ জেনুইন কিনা সেটাও চেয়ারম্যান সঠিকভাবে বলতে পারবেন। কারণ কারা এই ভ্যাকেন্সির বেশি চাকরি পেয়েছে, কারা রেকমেন্ডেশন বেশি চাকরি পেয়েছে, তাদের বাঁচবে কি করে? তাই জন্যই পুরোটা বাতিল হওয়া দরকার। শুরু করছে 13 তারিখ, আর নাইসার লোক রিসিভও করছে 13 তারিখ। কি করে 9টা থেকে দিনের দিন এসে কি করে হাতে হাতে রিসিভ করে নিল অফিস আওয়ার্সে? আগে থেকে নাইসা জানলো কি করে যে নাইসাই টেন্ডারে কন্ট্রাক্টটা পাচ্ছে? বুঝতে পেরেছেন? এইখানে হলো রুন, একটা চাকরি যখন কেউ পায়, সে যদি সঠিকভাবেও পায়, সে চাকরি পাওয়ার পর তার মাইনের জন্য তার সমস্ত কাগজপত্র অর্থ দপ্তরে যাবে, সে আবার যাচাই করবে অর্থ দপ্তর, তারপর তার মাইনে চালু হবে। আজকে সরকার থেকে ঠিক করা হলো 100টা ভ্যাকেন্সি, চাকরি করছে 150 জন, তার মানে এই 50 জনের এক্সট্রা তো মাইনে পাচ্ছে। অর্থ দপ্তর কি করে স্যাংশন করলো? তার মানে অর্থ দপ্তরের যে মন্ত্রী বা সেক্রেটারি, তারাও এটা জানতো যে এই বেআইমানি হয়েছে, তাহলে তারা চুপ কেন? অর্থ দপ্তরের মন্ত্রী কে সবাই জানে। যে এসএসসি যদি সততার সঙ্গে সঠিক তথ্য দিত, তাহলে হয়তো যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা যেত এবং শুধুমাত্র তাদের চাকরি দিত। কিন্তু আজকে এসএসসি ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি এক এক সময় এক এক রকম ভাবে বলছে এতগুলো বেআইনি। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চে প্রথমে এসএসসি একটা এফিডেভিট দিয়ে ডিসেম্বর মাসে বলল যে দু ধরনের ইল্লিগালিটি হয়েছে, র্যাঙ্ক জাম্পিং আর ওএমআর ম্যানিপুলেশন। তার ঠিক 15 দিন পর জানুয়ারি 2024 সালে এসএসসি একটা এফিডেভিট দিয়ে বলল না, 3 রকমের হয়েছে, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, ওএমআর। সুপ্রিম কোর্টে এসে আবার এসএসসি বলছে না, 3 ধরনের হয়নি, আরেকটা ধরনের হয়েছে। কি হয়েছে? যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল। মানে 4টে হলো। কারণ এই ইল্লিগালিটির বেসিসে কারা চাকরি পেয়েছে সেইটা আইডেন্টিফাই করতে পারছেন, যে সুপার কমিটির সমস্ত এই দুর্নীতি করলো এসপি সিনহা থেকে আরম্ভ করে সবাই, সেটাও সেই বাক কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু শুনলেন যে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি কি বললেন। তিনিও কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং তিনি এই বিষয়টা নিয়ে দেখছেন। তো যেহেতু তিনি এই বিষয়টা নিয়ে দেখছেন, তো সেই জন্য এই বিষয়টার অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো তিনি জানেন, যেগুলো হয়তো অনেকেই জানেন না। যেমন একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন যে এসএসসি কিন্তু এই যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য কোনো রকম প্রচেষ্টা করছে না, বরং তারা আদালতে যে সাবমিশন করেছে, সেখানে যে অ্যাপিল করেছে, সেই অ্যাপিলে তারা তাদের মূল বক্তব্যই হলো যেন সংশ্লিষ্ট ক্যাবিনেটের ওপরে কোনো রকম সিবিআই ইনভেস্টিগেশন না হয় বা কোনো রকম অ্যাকশন না নেওয়া হয়, তাতে যোগ্যদের চাকরি থাকলো কি গেল সেটা তাদের দেখার বিষয় নয়। এবং দায়সারাভাবে তারা যে লিস্টগুলো দিয়েছে যে এতগুলো চাকরি অবৈধভাবে হয়েছে বা এতগুলো চাকরি অবৈধভাবে দেওয়া হয়েছে,
সেই জায়গাটাতেও কিন্তু তারা গণ্ডগোল। অর্থাৎ আপনারা সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়ের কথাতেই শুনলেন যে তারা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে কিন্তু এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে যোগ্য ক্যান্ডিডেট তাদের প্রতি কিন্তু এসএসসির কোনো রকম কোনো দয়ামায়া নেই। দয়ামায়া হচ্ছে তাদের প্রতি যাদের কাছ থেকে টাকা নিয়ে তারা চাকরি দিয়েছিল, এবং সেই কারণেই কিন্তু তারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেটের মাধ্যমে। তারা যে যোগ্যদের পাশে একদমই নেই সেটা এসএসসি চেয়ারম্যানের কথাতেও কিছুটা পরিষ্কার। তারাও কিন্তু বলছে যে আমরা 100% সেগ্রিগেশন কি করে করব, পরে যদি আবার কিছু ভুল ধরা পড়ে, এটা একটা বিষয়, এটা চেয়ারম্যান বলেছেন। এবং তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের রাজনৈতিক দলের বিভিন্ন সদস্যরা যেভাবে কুৎসিতভাবে যারা যোগ্য চাকরি প্রার্থী আন্দোলন করছেন, ধর্মতলার ওয়াই চ্যানেলে দিনরাত জেগে রয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের যেভাবে আক্রমণ করেছেন তাতেই বোঝা যায় যে এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের প্রতি রাজ্য সরকারের কোনো রকম কোনো ধ্যান নেই। বা শুধু যোগ্য বা অযোগ্যর বিষয় নয়, তাদের মূল বিষয় হচ্ছে ক্যাবিনেটে যেন হাত না পড়ে, বাকি যে যার চাকরি গেল থাকলো এরকম একটা বিষয়। তো এসএসসির যে এই যে বিস্ফোরক যে তাদের যে আপিলটা, সেটা কিন্তু এই প্রথম, সেটা কিন্তু অনেকেই জানতো না। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে এসএসসি স্ট্যান্ড। আর সুদীপ্তবাবু বললেনই, আপনারা শুনলেন যে প্রায় 10,500-এরও বেশি কিন্তু চাকরি যাবে, সেই রকমই ডেটা তাদের কাছে রয়েছে। তো আগামী দিনে সেটা আদালতে সাবমিশন করার পর কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি এইখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।